উপাত্ত বিন্যস্তকরণ। ১৩-১ উপাত্ত বিন্যস্তকরণ। তেরো দশমিক এক উপাত্ত বিন্যস্তকরণ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত ৩ মাসে প্রত্যেকে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে শিক্ষক তা যাচাই করতে চান। কোন শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে তা ডান পাশের ছকটিতে লক্ষ্য করি। নিচের বিষয়গুলো শ্রেণীতে আলোচনা করি। প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে? প্রতি শাখায় জমা দেওয়ার গড় সংখ্যা কত? প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে? প্রতি শাখার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটি কত? শাখা ক এবং শাখা খ এর তুলনা করে আমরা কি বলতে পারি? ১. গড় সংখ্যাটি নির্ণয় করি। ক শাখা, খ শাখা। ২. সঠিক ধারণাটি বেছে নিই। উপরের গড় সংখ্যা থেকে আমরা বলতে পারি যে ক শাখার শিক্ষার্থীরা খ শাখার শিক্ষার্থী অপেক্ষা বাড়ির কাজ বেশি অথবা কম জমা দিয়েছে। ৩. নিচের চার্টটিতে ক শাখা এর শিক্ষার্থীদের জমাকৃত বাড়ির কাজের সংখ্যা বিন্যস্ত রয়েছে। একটি ডট একজন শিক্ষার্থীকে নির্দেশ করে। খ শাখায়ের ক্ষেত্রে ডট বসাই। চার, ক শাখা এবং খ শাখা এর উপাত্তের বিন্যাসের তুলনা করে আমরা কি বলতে পারি? ১. কোনো একটি গ্রামে পরিবারের সদস্য সংখ্যার উপর জরিপ করা হয়েছে। গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশের পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে দেওয়া হলো। ১. গ্রামের পূর্ব এবং পশ্চিম প্রত্যেক অংশে পরিবারের গড় সদস্য সংখ্যা নির্ণয় করো। ২. নিচের চার্টটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশে পরিবারের সদস্য সংখ্যা দেখাও। পূর্ব, পশ্চিম। ১৩.২ সারণী এবং লেখচিত্রের ব্যবহার। ১.
আগের পৃষ্ঠার ক শাখা এর বিন্যাসকৃত উপাত্তসমূহ আমরা কিভাবে আরও পরিষ্কারভাবে প্রকাশ করতে পারি তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। ক শাখা। ক শাখা এর জন্য সারণী। গণনার সময় ট্যালি চিহ্ন ব্যবহার করি। মনে রাখি, উল্লেখিত 5টি ভাগকে উপাত্তের শ্রেণী বলে এবং প্রত্যেক 5 থেকে 9, 10 থেকে 14 ইত্যাদিকে শ্রেণী ব্যবধান বলে। 2. উপরের সারণীর মতো করে খ শাখা এর শিক্ষার্থীদের উপাত্ত বিন্যাস করি। শাখা খ। শাখা খ এর জন্য সারণী। জমা দেওয়ার শ্রেণী ব্যবধান, ট্যালি, সংখ্যা, মোট। তিন, লেখচিত্রের মাধ্যমে পূর্বের সারণীতে দেওয়া ক শাখা এর শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করি। শাখা ক। শাখা ক। শিক্ষার্থী, জমা দেওয়ার সংখ্যা। এই লেখচিত্রকে স্তম্ভলেখ বলে। স্তম্ভলেখ অঙ্কনের পদ্ধতি: আনুভূমিক অক্ষ বরাবর প্রতি 5 ঘর পর পর দাগ দিয়ে চিহ্নিত করি। খাড়া অক্ষ বরাবর শিক্ষার্থীদের সংখ্যা চিহ্নিত করার জন্য দাগ দেই যেন সকল সংখ্যা লেখচিত্রে থাকে। আয়তক্ষেত্র অঙ্কন করি যার প্রস্থে শ্রেণী ব্যবধান এবং উচ্চতায় শিক্ষার্থীর সংখ্যা থাকবে। মনে রাখতে হবে, এই আয়তক্ষেত্রগুলোর পরস্পরের মাঝে কোনো ফাঁক থাকবে না। 2. স্তম্ভলেখ অঙ্কনের মাধ্যমে সারণীতে দেওয়া খ শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করো। ক শাখা, খ শাখা বেশি শিক্ষার্থী আছে, কিন্তু 10 থেকে 14 শ্রেণীতে ক শাখা, খ শাখা বেশি শিক্ষার্থী আছে।
ডান পাশের স্তম্ভের উপাত্তসমূহ বিদ্যালয়ের পঞ্চম শিক্ষার্থীদের ওজন দেওয়া উচ্চতা নির্দেশ করে। নিচে প্রদর্শিত সারণীর মতো করে তিনটি ভিন্ন এক ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে? 2 কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? শিক্ষার্থীদের উচ্চতা সেন্টিমিটার। 3 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? 4 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? 6 উপরের স্তম্ভলেখটি ব্যবহার করে একটি গাণিতিক সমস্যা তৈরি করি এবং সহপাঠীদের নিয়ে সমাধান করি। 3 উপরের প্রশ্নে শিক্ষার্থীদের চতুর্থ শ্রেণীতে থাকার সময় ওজন কত ছিল তা ডান পাশের স্তম্ভলেখটিতে দেওয়া আছে। 1 কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? 2 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থী সংখ্যা শতকরা কত? 3 স্তম্ভলেখ দুইটি থেকে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীদের ওজন সম্পর্কে কি জানতে পারো? 13-3 জনসংখ্যা। 2011 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 14,23,00,000। ক সারণী 7 বিভাগে জনসংখ্যা এবং খ সারণী প্রতিবেশী দেশগুলোর জনসংখ্যার উপাত্ত দেওয়া আছে। ক সারণী লিঙ্গ এবং বিভাগ ভেদে জনসংখ্যা হাজারে। উৎস জনসংখ্যা এবং আবাসন শুমারি 2011। খ সারণী 2010 সালে বাংলাদেশের প্রতিবেশী দেশসমূহের জনসংখ্যা। উৎস স্টেট অব দ্য ওয়ার্ল্ড পপুলেশন 2010, UNFPA জনসংখ্যা এবং আবাসন শুমারি 2011, UNFPA পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস 2011। 1 ক সারণী এর উপাত্তসমূহ বিভাগ এবং লিঙ্গ ভেদে তুলনা করি। এরপর প্রাপ্ত ফলাফল শ্রেণীতে সবার সাথে আলোচনা করি। খুলনার তুলনায় ঢাকার জনসংখ্যা 3 গুণ। কিছু বিভাগে বেশি সংখ্যক নারী থাকলেও মোট জনসংখ্যায় নারীর সংখ্যা কম। 1 খ সারণীতে উল্লেখিত বিভিন্ন শ্রেণীর উপাত্তসমূহ তুলনা করি এবং প্রাপ্ত ফলাফল নিয়ে শ্রেণীতে আলোচনা করি। কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হল জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। দুই ক গ্রামের আয়তন 50 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 550 জন এবং খ গ্রামের আয়তন 20 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 320 জন। কোন গ্রামে জনসংখ্যার ঘনত্ব বেশি? ক গ্রামের জনসংখ্যা বেশি কিন্তু ঘনত্ব হলো নিচের সারণীতে বিভিন্ন বিভাগের জনসংখ্যা, আয়তন এবং ঘনত্ব দেয়া আছে। 1 কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি?
আয়তন সবচেয়ে বড়, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। 2. খুলনার জনসংখ্যা সিলেটের চেয়ে বেশি, কিন্তু খুলনার জনসংখ্যার ঘনত্ব সিলেটের চেয়ে কম হওয়ার কারণ আলোচনা করি। 3. কোন বিভাগে মাথাপিছু জমির পরিমাণ বেশি? অনুশীলনী 13। 1. কোনো একটি বিদ্যালয়ের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশের সারণী দুইটিতে দেওয়া আছে। চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। 2. প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত? 3. নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং স্তম্ভলেখ আঁকো। বাসায় পড়ালেখার সময়। বাসায় পড়ালেখার সময় চতুর্থ শ্রেণী। বাসায় পড়ালেখার সময় পঞ্চম শ্রেণী। 4. চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর স্তম্ভলেখ তুলনা করে বর্ণনা দাও। 5. একই জরিপ নিজেদের শ্রেণীতে করো এবং প্রাপ্ত উপাত্তের উপর ভিত্তি করে সারণী ও স্তম্ভলেখ আঁকো। 2. ডান পাশের স্তম্ভলেখটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা। বাসা থেকে বিদ্যালয়ে আসার সময়। 1. পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে? 2. কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? 3. পাশের সারণীতে 4টি গ্রামের জনসংখ্যা, আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে। 1. খালি ঘরগুলো পূরণ করো। 2. কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি, আয়তন সবচেয়ে বড়, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? 3. কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে? 4. হাকিম সাহেব এই 4টি গ্রামের একটিতে বাস করেন এবং তিনি বলেন, আমার গ্রামের আয়তন অনেক বড়, কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন?